আচ্ছা দেখ, আমরা গ্র্যাভিটেশন আগের ক্লাসে আমরা গ্র্যাভিটেশন করেছিলাম, সেটি টু বি কন্টিনিউড। তো গ্র্যাভিটেশনের আমরা আগের দিন গ্র্যাভিটেশনের যে জায়গাটাই ছিলাম সেটা হচ্ছে গ্র্যাভিটেশনের যে এক্সপ্রেশনসগুলো করেছিল সেটা হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন, তাই তো? গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন করেছিলাম। তো গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন আমরা করেছিলাম, আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশনের ফিল্ড এন্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। প্রথমে গ্র্যাভিটেশনাল ফিল্ড আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল করব। সো রাইট ডাউন দ্য হেডিং গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড পোটেনশিয়াল, মহাকর্ষীয় ক্ষেত্র এবং বিভব। মহাকর্ষীয় ক্ষেত্র এবং মহাকর্ষীয় বিভব বা মহাকর্ষীয় ক্ষেত্র এবং বিভব। গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে ক্ষেত্র আর পোটেনশিয়াল হচ্ছে বিভব। গ্র্যাভিটেশনাল ফিল্ডে যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালে যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের এক্সপ্রেশনটাকে আমি এরকম ভাবে এক্সপ্রেস করতে পারি, দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি ডিভাইডেড বাই মাস। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের এক্সপ্রেশন হচ্ছে মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। প্রথমে আমরা যেটা ডিসকাস করব অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ ফিল্ড। ফিল্ড কাকে বলে? ফিল্ড মানে হচ্ছে একটা ক্ষেত্র। ফিল্ডের একদম পুরোপুরি দ্য ডিকশনারি মিনিং অফ দ্য ফিল্ড ক্যান বি কনসিডার এজ একটা ক্ষেত্র, একটা প্লেস, একটা রিজিয়ন। তো মনে কর এটা পৃথিবী, তাহলে এই পৃথিবী পৃষ্ঠের চারিদিকে কি আছে? বায়ুমণ্ডল আছে। কতদূর পর্যন্ত বায়ুমণ্ডল আছে? না স্যার, যতদূর পর্যন্ত বায়ুমণ্ডলের মলিকুলগুলোকে পৃথিবী আকর্ষণ করে রাখতে পেরেছে ততদূর পর্যন্ত আছে, তাই তো? তারপরে আর নেই কেন? কারণ তারপরে আকর্ষণ করার আর ক্ষমতা। তাহলে যতদূর পর্যন্ত পৃথিবী তার মধ্যাকর্ষণ বল দ্বারা এই অণুগুলোকে, মানে বায়ু কণাগুলোকে বা বায়ুর অণুগুলোকে ও আকর্ষণ করে রাখতে পেরেছে, that is the region of the earth gravitation. That can be considered as earth gravitational field. কিন্তু একটা জিনিস দেখ, এই জায়গায় কোনো একটা বস্তু থাকলে এই বস্তুটাকে পৃথিবী যত জোরে আকর্ষণ করবে, মানে যত বেশি বল দিয়ে আকর্ষণ করবে, এই জায়গায় কি ততটা বেশি বল দিয়ে আকর্ষণ করবে? নিশ্চয়ই কম হবে। যত দূরে যাব ততই কম হবে। তাই এর প্রভাবটা, তার মানে কি বলতো, এই পৃথিবীর প্রভাবটা যত দূরে যাচ্ছে তত প্রভাবটা কমে যাচ্ছে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তোমার যারা প্রাইমারি স্কুলে বন্ধু ছিল এখন তার আছে কি? আছে এক দুজনে হয়তো, যারা আছে কাছাকাছি। যারা আউট অফ সাইট হয়ে গেছে তার আউট অফ মাইন্ডও, তোমার ভাবনা চিন্তার ক্ষেত্র থেকে বাইরেও চলে গেছে, তাই তো? তাহলে এই পৃথিবীর যে কোনো বস্তু, মনে করো এখানে যদি এটা একটা চুম্বক হয়, তাহলে এই চুম্বকটার এখানে একটা লোহাকে নিয়ে গেলে লোহাটা যত স্ট্রংলি আকর্ষিত হবে, এখানে অতটা স্ট্রংলি আকর্ষিত হবে কি? তাহলে এই কতটা বল দ্বারা আকর্ষিত হবে, এটা যে ম্যাথমেটিক্যাল ফ্যাক্টর বা ফিজিক্যাল ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, দ্যাট ফিজিক্যাল ফ্যাক্টর ইজ নোন এজ, ঠিক আছে? তো ওই ফিল্ডের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি? ফিল্ড হচ্ছে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, gravitational force acting on unit mass of body. The gravitational force acting on unit mass of body, that is called the gravitational field. একক ভরের উপর ক্রিয়াশীল বল, that is called the gravitational field. Clear? তাহলে কি বললাম? সরি, দিস ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং অন ইউনিট মাস অফ বডি। তাহলে ইফ m mass of unit mass of body situated at that point, then the gravitational force, suppose this is m mass, we consider at a distance suppose r, we want to find out the gravitational field at that point. So what is the expression of the gravitational field at that point? We consider a unit mass. First we consider a unit mass on our that observation point. Then find out the gravitational force acting on this unit mass. According to Newton's law, we know that F is equal to G
In place of m1 we may write m. In place of m2, this is unit mass, that's why we write here 1 divided by square of distance between them. So m into 1 divided by r square. So this can be written gm divided by r square. This is the expression of the gravitational field. This is the expression of the gravitational field at a distance r from this m mass. We can find out the gravitational field by another way. Another way means, suppose we consider another mass. Suppose we consider the same situation here. This is m mass. We want to find out the gravitational field at a distance r at the point of P. Suppose this point also P. Now, if we consider a small m mass at this point, then what is the gravitational force acting on this small m? What is the gravitational force acting on this small m mass? According to Newton's law, we may apply the same formula, that is F is equal to G in place of m1, this is capital M, in place of m2, this is equal to small m, and divided by square of distance between them, that is G m divided by r square. And we know that the expression of the gravitational field at this P point is gm by r square. So in place of gm by r square, we may write E or not. In place of gm by r square, we may replace by E. That is the expression of the gravitational field. So gravitational field, now it can be written as F divided by m. So this is another mathematical expression by which we can calculate, or we can use to calculate the expression of the gravitational field. Actually, this E is called gravitational field intensity. This E is called gravitational field intensity. বাংলায় বলে প্রাবল্য। ঠিক আছে, gravitational field intensity. Gravitational field means কি? Field হচ্ছে একটা certain region. Field is a certain region where the gravitational force acting for any kind of mass body. But if you want to calculate the magnitude of the gravitational field strength, that is called gravitational field intensity. That's why this E is known as gravitational field intensity. Intensity means, the meaning of this intensity is called প্রাবল্য. ঠিক আছে? So this E can be written as F divided by m. So this is the another mathematical expression by which we can calculate the gravitational field also. Clear? This gravitational field is scalar quantity or vector quantity? It should be scalar or vector. Look at it, the gravitational field is nothing but a gravitational force. Then force is vector quantity, that's why field also vector quantity. The direction of the field always towards the mass body. The direction of the field always towards the, because gravitational force always attractional force. If the gravitational force always attractional force, then the direction of the gravitational force should be always towards the mass body. Clear? Towards the source of mass. Towards the source of mass, this is the direction of the gravitational field. So mathematically, vectorically the gravitational force can be, gravitational field intensity can be expressed by this relation also. Gm divided by r square multiplied by r hat. Where r hat is direction along the gravitational field, that is along the r. This r hat can be written as, according to vectorical concept, this is r vector divided by mod of r. This is r vector divided by mod of r, not. If we put the value of r hat here, then E vector become gm divided by r cube into r vector. So those are the mathematical form of gravitational field intensity. And it can be written as vectorically also. E vector is equal to F vector divided by m. Clear? এরপর হচ্ছে মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় ফিল্ড হয়েছে, এরপর লিখ মহাকর্ষীয় বিভব, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল।
নেক্সট উই ডিসকাস অ্যাবাউট গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। দেখ, ফিল্ড আর পোটেনশিয়াল ভালো করে শুন, ফিল্ড আর পোটেনশিয়াল দুটোই কিন্তু মহাকর্ষীয় বলকেই রিপ্রেজেন্ট করে। মানে একটা ভর বিশিষ্ট বস্তু তার মহাকর্ষীয় প্রভাব কতটা, সেই প্রভাবটাকে দুটো ভৌত রাশি দিয়ে বোঝানো হয়। একটা যে কোনো একটা এম ভর বিশিষ্ট বস্তু তার মহাকর্ষীয় প্রভাব কতটা সেটা দুটো ভৌত রাশি দিয়ে বোঝানো হয়, একটা ফিল্ড একটা পোটেনশিয়াল। তো পোটেনশিয়ালটা কেন আসলো স্যার? তাহলে পোটেনশিয়ালটা কেন আসলো? ফিল্ড যদি ফিল্ড একা তাহলে পাচ্ছে না সবকিছু করতে, ফিল্ড কোনটা পাচ্ছে না? ফিল্ড যেটা পাচ্ছে সেটা হচ্ছে ফোর্সটাকে বোঝাতে, যে কতটা বল কাজ করবে, কতটা বল কাজ করবে, কতটা মহাকর্ষীয় বল কাজ করবে, সেটা ফোর্স দিয়ে বোঝানো যাবে, মানে সরি সেটা ফিল্ড দিয়ে ই দিয়ে বোঝানো যাবে। কিন্তু ওই ভরটার মধ্যে কতটা শক্তি সঞ্চিত হবে, ওই ভরটাকে একটা জায়গা থেকে একটা জায়গায় সরাতে কতটা কার্য করতে হবে, এটা কিন্তু ফোর্স দিয়ে, ডাইরেক্ট ফোর্স দিয়ে বোঝানো যাবে না। কার্য বের করার জন্য ওয়ার্ক ডান এফ ডট ডিএক্স এই সব কিছু করতে হবে। কিন্তু আমি সেখানে কৃতকার্য ডাব্লিউ বোঝাতে, ওয়ার্ক ডান বোঝাতে, ওয়ার্ক অথবা এনার্জি বোঝাতে আমি ডাইরেক্ট এই ভিটা ইউজ করতে পারি, দ্যাট ইজ পোটেনশিয়াল। বুঝতে পেরেছিস? তাহলে মহাকর্ষীয় শক্তির পরিমাপ বোঝানোর জন্য সরাসরি যে ভৌত রাশিটা আমি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ভি, আর মহাকর্ষীয় বলের পরিমাপ করার জন্য আমি সরাসরি যে ভৌত রাশিটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ই। তাহলে কি স্যার ই থেকে ভি এ আসতে আমি পারবো নি, বা ভি থেকে ইয়ে যেতে পারবো নি? নিশ্চয় পারবো, কারণ ফোর্স থেকে ওয়ার্কে আসতে পারি নাকি? ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট মানেই তো ওয়ার্ক। ফোর্স থেকে কি কার্য বের করা যায় না? কার্যই তো শক্তির পরিমাপ, তাহলে অবশ্যই পারবো। কিন্তু সেখানে আমাকে একটুকু জার্নি করতে হবে, একটু পথ এগোতে হবে, দুটো স্টেপ আসতে হবে। কিন্তু আমি এখানে ডাইরেক্টলি যদি আমি ভি জানি তাহলে ডাইরেক্টলি উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এনার্জি। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এরপরে পোটেনশিয়ালের ডেফিনেশন ভালো করে শুন। কি পোটেনশিয়ালের ডেফিনেশন হচ্ছে একটা একক ভর বিশিষ্ট বস্তুকে অসীম দূরত্ব থেকে কোন একটা বিন্দুতে আনতে, আর দূরত্বের কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে, দ্যাট কার্য ইজ কল্ড পোটেনশিয়াল। একটা একক ভর বিশিষ্ট বস্তুকে অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে আনতে যে কার্য করতে হবে, দ্যাট কার্য ইজ কল্ড, ইজ ইট ক্লিয়ার? একটা একক ভর বিশিষ্ট বস্তুকে অসীম দূরত্ব থেকে, তো অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যকে বলা হয় মহাকর্ষীয় বিভব। হয়েছে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। তাহলে মহাকর্ষীয় বিভবের রাশিমালা কি হবে? ইংরেজিতে কি লিখবি? টু ব্রিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফাইনাইট টু এনি গ্র্যাভিটেশনাল ফিল্ড পয়েন্ট, that is called the gravitational potential. ক্লিয়ার? তাহলে এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের এক্সপ্রেশন। প্রথমত ওয়ার্ক ডানটা কি করে বের করব? দেখো একটু ওয়ার্ক ডানটা কি করে বের করব। W সমান আমরা জানি f ডট dx। আচ্ছা, f আর dx এর মধ্যবর্তী কোণ কত? এখানে dx টা কোন দিকে, f টা কোন দিকে আকর্ষিত হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে f ইনটু f এর মান কত? f এর মান হচ্ছে g m ডিভাইডেড বাই x স্কয়ার dx। কেন করলাম? x দূরত্বে আমি ধরে নিচ্ছি একক ভর বিশিষ্ট বস্তুটা আছে, এত স্পিডে কেন করছি? এগুলো না হলেও চলবে। আর তোমার আলটিমেটলি যেটা দরকার এটা dw, আলটিমেটলি যেটা দরকার সেটা ইন্টিগ্রেশন হবে dw টা, এটার ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে r দূরত্বে। এটা যদি আমি করে নিই, এটা এত আর আমি করছি নাই, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি the result become minus gm by r. What is the significance of this negative sign? বিপরীত দিক লয়, এটা হচ্ছে ওয়ার্ক বাই দ্য ফোর্স। এই বলটা সব সময় আকর্ষণ বল, মহাকর্ষীয় বল সব সময়। তাহলে এই কার্যটা হচ্ছে বলের দ্বারা কার্য যদি হয় তাহলে এনার্জি নেগেটিভ হয়। আমি বলেছিলাম যে এই এম ভরের বস্তুটাকে নিচের থেকে উপরে তুলতে একটা কষ্ট করতে হচ্ছে, একটা কার্য করতে হচ্ছে, সেই কার্যটা mgh হিসাবে সঞ্চিত হচ্ছে। কিন্তু যদি নিচে নামছে তখন কি কার্য করতে হচ্ছে? তখন মাইনাস mgh হচ্ছে। তাহলে বলের দ্বারা কার্য হচ্ছে, নিচে নামছে বলের দ্বারা কার্য হচ্ছে, উপরে উঠছে ফিজিক্যালি সিগনিফিকেন্স কি? উপরে ওঠার জন্য আমাকে কষ্ট করতে হচ্ছে, উপরে তোলার জন্য আমাকে, তাহলে এই কষ্টটা, এই ঘামটা যেটা ঝরছে উপরে তোলার জন্য, সেটা কি হবে? ওই বস্তুটার মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হবে। এনার্জি ক্যান নট বি ক্রিয়েট, ক্যান নট বি ডিস্ট্রয়েড।
তাহলে আমার যে এনার্জিটা গেল ওই বস্তুটা তোলার জন্য, সেই এনার্জিটা ওই বস্তুটার মধ্যে মহাকর্ষীয় শক্তি হিসাবে। কিন্তু কেন আমার এই এনার্জিটা গেল উপরে তোলার জন্য? কারণ কেউ একজন নিচের দিকে টেনে বসে আছে, তাহলে আমি বলের বিরুদ্ধে কার্য করছি। তাহলে বলের বিরুদ্ধে কার্য হলে সেই কার্য, সেই মানে সেই কার্য বলছি সেই এনার্জি পজিটিভ হয়, আর বলের দ্বারা কার্য হলে, তাহলে এখানে পোটেনশিয়ালটা নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে, এই নেগেটিভ সাইনটার সিগনিফিকেন্স হচ্ছে এখানে ওয়ার্ক ডান কি বাই দা ফোর্স, বা গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে সব সময়ের জন্য কি একটা আকর্ষণ বল। বোঝা গেছে? ঠিক আছে, মনে রাখতে পারবে তো? ঠিক আছে। এরপর হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড গভর্ন। আচ্ছা ওই জায়গাটা পরে আসছে। এরকম একটা কোশ্চেন যদি থাকে, দেখ আচ্ছা দেখ এরকম একটা কোশ্চেন যদি থাকে, এটা সহজ কোশ্চেন। এক্সাম্পল 1, যে একটা এম ভর আর একটা 4m ভর আর সেপারেটেড বাই ডিস্টেন্স r। একটা m ভর এন্ড 4m ভর আর সেপারেটেড বাই ডিস্টেন্স r, পরস্পরের মধ্যে দূরত্ব হচ্ছে। তোকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য পজিশন হোয়ার দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ইজ 0। কোন বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য 0, এটা তোকে বের করতে হবে। আরেকটা বের করতে হবে, ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ দ্য পজিশন হোয়ার দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি 0। সেকেন্ড হচ্ছে ওই পয়েন্টে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ভ্যালুটা কত, কোন জায়গায় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা 0, দিস ইজ আওয়ার ফার্স্ট কোশ্চেন। এন্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে ওই পয়েন্টটা তো খুঁজে বের করলো, ওই পয়েন্টে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ভ্যালুটা কত। হাউ ক্যান ইউ ফাইন্ড আউট দিস? কি করব, আমি ধরে নেব এই ছোট ভরটা থেকে এট এ ডিসটেন্স 6 কোন একটা পয়েন্ট, ওই পয়েন্টটাতে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা 0। তাহলে এটা যদি x হয় এটা কত হবে, r মাইনাস x। এটা যদি x হয় এটা কত হবে, r মাইনাস x। তাহলে p পয়েন্টে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা কত হবে, এটা a পয়েন্ট এটা b পয়েন্ট। তাহলে পোটেনশিয়াল এট a পয়েন্ট প্লাস পোটেনশিয়াল এট a পয়েন্ট প্লাস পোটেনশিয়াল এট, বল পোটেনশিয়াল এট a পয়েন্ট কত হবে, মানে সরি পোটেনশিয়াল এট a পয়েন্ট লেখাটা আমার ঠিক হলো নেই, পোটেনশিয়াল এট a পয়েন্ট ডিউ টু, মানে পোটেনশিয়াল এট ভুল লিখছি, পোটেনশিয়াল এট p পয়েন্ট ডিউ টু a, আর এটা হচ্ছে পোটেনশিয়াল এট p পয়েন্ট ডিউ টু b। ক্লিয়ার? তাহলে পোটেনশিয়াল এট p পয়েন্ট ডিউ টু a এটা কত হবে বল, কত হওয়া উচিত, মাইনাস gm ডিভাইডেড বাই x স্কয়ার। আর পোটেনশিয়াল এট p পয়েন্ট ডিউ টু b এটা কত হওয়া উচিত, মাইনাস g 4m ডিভাইডেড বাই r মাইনাস x তার হোল স্কয়ার। ঠিক আছে, নাও উই পুট দ্য পোটেনশিয়াল কেন লিখছি, সরি দ্যাট মাথাটা দরমারও গেছে। আর একটা তোদের জিনিস ফিল্ড বের করছি তো আমি, তা সেটা বলো, ফিল্ড বের করছি তো আমি। তাহলে ফিল্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এট p ডিউ টু a আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এট p ডিউ টু b। এবারে ফিল্ডের ডিরেকশনটা দেখ, দুটো বিপরীত দিক। কিন্তু এখানে যদি একটা একক ভর বিশিষ্ট বস্তু থাকে তাহলে a কি করবে, a ছোট m দ্বারা আকর্ষিত হবে, আর a কি করবে 4m দ্বারাও আকর্ষিত হবে, দুটো বিপরীত দিক হবে। তার জন্য এখানে কি হবে, এখানে ঋণাত্মক চিহ্ন হবে, এগুলো ভি লয়, এগুলো ই। যা বলছি তাই, বাবা বলেছে চন্ডী। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, তাহলে এখানে এইটা ইকুয়াল টু কি হবে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন এটা ইকুয়াল টু, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন এটা ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে দেখো, gm ডিভাইডেড বাই x স্কয়ার সমান হচ্ছে g ইনটু 4m ডিভাইডেড বাই r মাইনাস x তার হোল স্কয়ার। তাহলে কি হবে, r মাইনাস x ডিভাইডেড বাই x তার হোল স্কয়ার সমান হচ্ছে 4। তাহলে কি হবে, r বাই x মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে কি হবে, r বাই x সমান হচ্ছে 3, তাহলে x সমান হচ্ছে r ডিভাইডেড বাই 3। কত হচ্ছে, x is equal to r divided by 3। তাহলে x is equal to r divided by 3 হলে এটা r divided by 3 হলে এটা কত হবে, r minus r divided by 3 মানে 2r by কত রে, 2r by 3। বোঝা গেছে? এবারে বল, এইবারে
তো ফিল্ড বেরিয়ে গেছে, পোটেনশিয়ালটা কত হবে? r/3 দূরে পোটেনশিয়ালটা কত হবে বলো? -gm ডিভাইডেড বাই r/3। আর এটা কত হবে? -g4m ডিভাইডেড বাই 2r/3, তাই না? পোটেনশিয়াল এক্সপ্রেশন কত হয়? gm বাই -gm বাই r, বুঝতে পেরেছো? -gm বাই r। তাহলে এখানে কত হবে? এখানে এটার জন্য এখানে কত হবে? -gm বাই দূরত্ব r/3। এটার জন্য কত হবে? -g * 4m ডিভাইডেড বাই 2r/। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? না পেরেছিস তো বল, কোনো ব্যাপার নেই, সহজ জিনিস এটা। একটা m ভর একটা 4m ভর, দুটো ভরের বস্তু পরস্পর থেকে r দূরত্বে আছে। আমি বের করতে চাইছি এদের সংযোগকারী সরলরেখার কোন বিন্দুতে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা 0 হবে। তাহলে ফার্স্ট লেট আস কনসিডার এট পয়েন্ট P ইন বিটুইন দেয়ার জয়েনিং লাইন হোয়ার দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইজ 0। আমি ধরে নিচ্ছি এই দুটোর জয়েনিং লাইন হচ্ছে যেটা r, এদের মধ্যবর্তী যে কোনো একটা অবস্থান হোয়ার দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ ইকুয়াল টু 0। আমি ধরে নিচ্ছি P একটা বিন্দু যেখানে মহাকর্ষীয় ক্ষেত্রফল বললো 0। এবারে P একটা বিন্দু মানে ওটা স্যার কত থেকে কত দূরে? আমি ধরে নিচ্ছি m থেকে x দূরত্বে। তাহলে 4m থেকে কত দূরত্বে? r - x। তাহলে m থেকে যদি x দূরত্বে হয় তাহলে ওখানে পোটেনশিয়াল ফিল্ডের ভ্যালুটা কত হবে? gm/x²। আর 4m এর জন্য কত হবে? g * 4m ডিভাইডেড বাই দূরত্ব r - x তার হোল স্কয়ার। দেখ এই দুটো ফিল্ড হচ্ছে অপোজিট ডিরেকশন। কেন বিপরীত দিকে হচ্ছে? কারণ এইখানে একক ভরের বস্তুটা ছোট m দ্বারা আকর্ষিত হবে এবং এইখানে 4m দ্বারাও, তাহলে দুটো বিপরীত দিক হচ্ছে নাই? তাহলে বিপরীত দিক হচ্ছে বলে দ্য ফিল্ড ইজ নেগেটিভ, বিপরীত দিক নেগেটিভ। তাহলে ওই দুটো ফিল্ডের নেগেটিভ ভ্যালু হচ্ছে, মানে আলটিমেটলি যোগ করলে বিয়োগ হচ্ছে, যেহেতু বিপরীত দিক আছে তার জন্য কি হচ্ছে? 0। তাহলে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা থেকে আমরা কি ভ্যালু ক্যালকুলেট করছি? x এর ভ্যালু। x এর ভ্যালু বের করার সাথে সাথে আমি কি পেয়ে গেলাম? পজিশনটা পেয়ে গেলাম। যে পয়েন্টটাতে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা হচ্ছে, ফিল্ড ইন্টেন্সিটি যেটা বলছি সেটা হচ্ছে 0। এবারে ওই বিন্দুটাতে আমি পোটেনশিয়াল বের করতে চাইছি। তো পোটেনশিয়াল কত হবে? এখান থেকে কত দূরত্বে? r/3 দূরত্বে। এখান থেকে কত দূরত্বে? 2r/3 দূরত্বে। আমরা জানি r দূরত্বে পোটেনশিয়ালের এক্সপ্রেশন কত হয়? -gm/r। তাহলে এটা কত হবে? এটা হবে -gm বাই, কোথায় পোটেনশিয়াল লিখছিলাম? -gm/r/3। আর এটা হচ্ছে -g * 4m/2r/। ঠিক আছে? বোঝা গেছে? ডাউট আছে? ঠিক আছে? এরকম টাইপের কোশ্চেন্স, ঠিক আছে? অনেক রকমের থাকতে পারে, বেশি কিছু করার প্রয়োজন নেই, এখানে পর্যন্ত মনে রাখবি তাহলেই হবে। আর পোটেনশিয়ালের এক্সপ্রেশনটাকে, আরেকটা জিনিস, এই পোটেনশিয়ালটাকে আমরা এরকম ভাবে বোঝাতে পারি, বুঝলি? v = w ডিভাইডেড বাই m। যেমন এখানে f ডিভাইডেড বাই m লিখলাম নাই, এটাকে সেরকম w ডিভাইডেড বাই m লিখতে পারি। এটা ভাষা কি? যে একটা m ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ w লাগবে, সেই w এবং m এর অনুপাতকে বলা হয়। বুঝতে পেরেছিস? এটা আমি কেন বললাম? কারণ এখান থেকে আমি এটার ইউনিট বলতে পারি। w ডিভাইডেড বাই m মানে হচ্ছে জুল পার কেজি। w হচ্ছে জুল, m হচ্ছে কেজি। আর এটা কি লিখতে পারি? r পার কেজি। ডাইমেনশন কি? m l স্কয়ার t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই m। তাহলে l স্কয়ার t টু দি পাওয়ার -2। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? আরে এটা w ডিভাইডেড বাই m, এই ডেফিনেশনটা লিখলে একটি m ভরের বস্তুকে ছোট m ভরের, ঠিক আছে, m ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে, যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্য এবং ভরের অনুপাতকে
মহাকর্ষীয় বিভব বলে। সেই কার্য এবং ভরের অনুপাতকে মহাকর্ষীয় বিভব বলে। হয়েছে? হয়েছে? তারপর লিখলেন এর ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম, অতএব জুল পার কেজি আর পার, এটা কি লিখে দিলাম রে, কেলভিন লিখে দিলাম, গ্রাম গ্রাম কে লিখে দিলাম কোথা থেকে, আর পার গ্রাম, হ্যাঁ ওইটাও কেজি বলে দিয়েছিলাম। তাহলে আর পার গ্রাম সিজিএস পদ্ধতি তো, আর ওটা হচ্ছে এককটা হচ্ছে উপরে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই এম, এম টাইমটাকে চান, তাহলে এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস নেক্সট। হয়েছে তো? এরপর শুন, দেখ এই গ্র্যাভিটেশনাল ফিল্ড আর পটেনশিয়াল বের করা, এই যে আমি ছড়িয়ে ছিটিয়ে ভর আছে না, এই ছড়িয়ে ছিটিয়ে ভরও বিভিন্ন রকম হতে পারে, আর কন্টিনিউয়াস মাস হতে পারে। তার মানে কি বলতে, একটা রিং হতে পারে, একটা বল হতে পারে, একটা সলিড বল হতে পারে, একটা হলো ফুটবল হতে পারে, একটা ডাম্বেলের বল হতে পারে। সব কিছুর জন্য ফিল্ড আর পটেনশিয়াল বের করে যাবে বিভিন্ন পয়েন্টে। তো ওগুলো আমি আসছি না, ওগুলো আমি পরে যদি প্রয়োজন হয় পরে আলোচনা করব। আমার এই সেমিস্টারের জন্য ওগুলো না হলেও এখন চলবে, ঠিক আছে? শুধুমাত্র যেটা মনে রাখবি যে রিলেশন বিটুইন দ্য ফিল্ড এন্ড পটেনশিয়াল। আচ্ছা, এটা রিলেশন বিটুইন ফিল্ড এন্ড পটেনশিয়াল হচ্ছে E is equal to minus of dV by dx। এটা হচ্ছে রিলেশন বিটুইন ফিল্ড এন্ড পটেনশিয়াল। এই ঋণাত্মক চিহ্নটা, নেগেটিভ সাইনটা বোঝায় যে তড়িৎ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বরাবর ভি এর মান হ্রাস পায়। আর এই ডিভি বাই ডিএক্স টাকে, এটাকে বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের বাংলা হচ্ছে বিভবের নতিমাত্রা। আচ্ছা, নতিমাত্রা কথাটা এর আগে কখনো শুনেছিস? নতিমাত্রা শব্দটা এর আগে কখনো শুনেছিস? শুনেছিস তোরা একটা জায়গায়, মনে নেই। মাত্রাটা তো শুনবি, নতিমাত্রা কথাটা শুনেছিস? নতিমাত্রা আলাদা, নতিটা মানে যেটা স্লো, ওই নতি বলতে চাইছি না এখানে। নতিমাত্রা কথাটা শুনেছিস কোথায় জানিস তো? ক্লাস 9-এর যেখানে তোমরা সান্দ্রটা পড়েছিলে, বেগের নতিমাত্রা ছিল ওখানে, ঠিক আছে? ওখানে বেগের নতিমাত্রা, নতিমাত্রা মানে একটা জিনিসই মনে রাখবে যে সেই ভৌত রাশিটার পরিবর্তন দূরত্বের সাথে সাথে, ভি এর পরিবর্তন দূরত্বের সাথে সাথে ডিভি বাই ডিএক্স বিভবের নতিমাত্রা, ডিপি বাই ডিএক্স চাপের নতিমাত্রা, যদি পিটা চাপ হয়। বুঝতে পেরেছিস? নতিমাত্রা হচ্ছে ডিভি বাই, তাহলে ই ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিভি। এটা মনে রাখবি শুধুমাত্র, এটা রিলেটেড অনেক ধরনের কোশ্চেন্স থাকে। এই জায়গাটা 12 এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা এই দুটোর সাথে অনেক ইন্টার রিলেশন আছে। 12 এর ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স, তো ওটার অনেকটা দুটোর মধ্যে কানেকশন আছে, একই রকম টাইপের গল্পগুলো। ওই কুলম্বর পড়েছিলি নেই, Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। তাহলে ওই 4 পাই এপসাইলন নটটা যদি জি হয়ে যায়, তাহলে গল্পটা একই রকম দাঁড়াচ্ছে নাই, মানে ছবিটা একই রকম হচ্ছে নাই। এখানে M1 M2 বাই আর স্কয়ার, ওখানে Q1 Q2 বাই আর স্কয়ার। তার জন্য গল্পটা অনেকটা একই রকমই দুটো চ্যাপ্টারে। বুঝতে পেরেছিস? তাই মানে আমরা আবার 12 এ যে করে পড়বো এই জায়গাগুলো, তাই এই জায়গাটাতে এখানে এটা ইন ডিটেল না পড়লেও চলবে, ঠিক আছে? ডিটেল না পড়লেও চলবে, সময় থাকলে পরে দেখা যাবে, ঠিক আছে? নেক্সট আমরা যেটা আলোচনা করব, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, দি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, মহাকর্ষীয় বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। মহাকর্ষীয় বিভব শক্তি হয়েছে? মহাকর্ষীয় বিভব শক্তি দেখ, মনে কর if m1 and m2 masses are separated by distance r, m1 and m2 masses are separated by distance r,
So gravitational potential energy is minus G m1 m2 divided by r or not? এটা লেখা যায়, এটা নট মানে তোমরা এটা মনে রাখবে। মহাকর্ষীয় বিভব শক্তি টু বডি সিস্টেমের জন্য দুটো বস্তু যদি সেপারেটেড বাই ডিস্টেন্স r হয়, তাহলে মহাকর্ষীয় বিভবের রাশিমালা হচ্ছে যে জি m1 m2 ডিভাইডেড বাই r। ঠিক আছে, আমি এই পোটেনশিয়াল এনার্জিটাকে আমি এরকম ভাবেও এক্সপ্রেস করতে পারি যে এই বিন্দুর বিভব মাল্টিপ্লাইড বাই m1 বা এই বিন্দুর বিভব মাল্টিপ্লাইড বাই m2। স্যার এটা কি করে হলো জিজ্ঞাসা করিস, যদি করিস নি, কিন্তু যদি করতিস v1 কত হবে মাইনাস জি m2 ডিভাইডেড বাই r হবে নাই? m2 থেকে r দূরত্বে যদি আমি বিভবটা বের করি মাইনাস জি m2 ডিভাইডেড বাই r হবে নাই? আর যদি আমি v2 টা বের করি কত হবে মাইনাস জি m1 ডিভাইডেড বাই r। তাহলে পোটেনশিয়াল এনার্জিকে আমি আরেকটা ভাবে এক্সপ্রেস করতে পারছি, সেটা কি? পোটেনশিয়াল এনার্জিটাকে আমি আরেকটা ভাবে এক্সপ্রেস করতে পারছি, ওটা কি? ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে যে ওই বিন্দুর বিভব মাল্টিপ্লাইড বাই ওই বিন্দুর ভর, ওই বিন্দুতে অবস্থিত ভর। তাহলে লিখো মহাকর্ষীয় স্থিতিশক্তি, কোন বিন্দুর মহাকর্ষীয় স্থিতিশক্তি কোন বিন্দুর মহাকর্ষীয় স্থিতিশক্তি ওই বিন্দুর বিভব এবং ভরের গুণফলকে বোঝায়, ঠিক আছে তো? আচ্ছা, এই এক্সপ্রেশনটা আসলো কোথা থেকে যদি তুই জিজ্ঞেস করিস যে এই এক্সপ্রেশনটা কোথা থেকে আসছে, এই এক্সপ্রেশনটা আসছে কোথা থেকে, এটাও কিন্তু একটা ওয়ার্ক ডান, এটা হচ্ছে ওয়ার্ক ডান f ডট dx। f ডট dx কিসের ওয়ার্ক ডান? এই m1 আর m2 বস্তুটাকে ওই বিন্দুতে আনতে যে কৃতকার্যটা করতে হচ্ছে সেই কৃতকার্যের পরিমাণ। কি করে? যখন m1 ভরের বস্তুটাকে আমি এইখানে নিয়ে আসছি, তখন কিন্তু এই m1 ভরের বস্তুটাকে এই জায়গাটায় আনতে কোনো কার্য করতে হচ্ছে না। এবারে জিজ্ঞাসা করবি কেন কার্য করতে হচ্ছে না? তার কারণ হচ্ছে এই m1 ভরের বস্তুটাকে এই বিন্দুতে আনতে আমি কার বিরুদ্ধে কার্য করব? মহাকর্ষীয় বল থাকবে, তবে তো বলের বিরুদ্ধে বা বলের দ্বারা কার্য হবে। আমার ইউনিভার্স বলতে তো এই বোর্ডটা, আমার মহাবিশ্ব বলতে তো এই বোর্ডটা, এটাকেই তো আমি সিস্টেম ধরছি, এটাই এই বোর্ডটাই তো আমার ইউনিভার্স। তাহলে এখানে তো কোনো কিছুই নাই, এই এমটিকে নিয়ে আসছি একা। তাহলে কার্য কার বিরুদ্ধে করব বা কার দ্বারা করব? কারোর দ্বারাই না। তার জন্য এখানে W1 কত? W1 হবে 0। কিন্তু যখন আমি m2 টাকে r দূরত্বে নিয়ে আসবো, তখন তো আমার কার্য করতে হবে, কারণ m1 তখন প্রভাব বিস্তার করে নিয়েছে ওই পয়েন্টে। m1 কি করেছে? এই বিন্দুতে প্রভাব বিস্তার করেছে। তখন যখন কার্য বের করব, তখন সেই কার্যের মানটা কত হবে? মাইনাস জি m1 m2 ডিভাইডেড বাই r। এই এক্সপ্রেশনটা থেকে ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট, যেমন ভাবে আমি ইন্টিগ্রেশন করে যদি আমি বের করি, এটা আমি পাবো। এই কৃতকার্যটাই হচ্ছে ইউ এর পরিমাপ। ঠিক আছে, তাহলে আমি ইউ এর ডেফিনেশন আরেকটা বলতে পারি যে লিখ কোন একটি বস্তু বা বস্তু সংস্থাকে মহাকর্ষীয় বলের দ্বারা বা মহাকর্ষীয় বলের বিরুদ্ধে, কোন একটি বস্তু বা বস্তু সংস্থাকে মহাকর্ষীয় বলের দ্বারা বা মহাকর্ষীয় বলের বিরুদ্ধে গঠন করার জন্য যে কৃতকার্য করতে হবে, গঠন করার জন্য যে কৃতকার্য করতে হবে, তাকে মহাকর্ষীয় বিভব শক্তি বলে।
মহাকর্ষীয় বিভব শক্তি বলে। ঠিক আছে, দ্যাট বিভব শক্তি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস জি এম ওয়ান এম টু। এটা লিখেছিস তো, ওটা তো আগেই লিখেছিস। এরপরে দেখ, যদি এটা থ্রি বডি সিস্টেম হয়, যদি এটা থ্রি বডি সিস্টেম হয় তাহলে কি হবে? থ্রি বডি সিস্টেম হলে কি হবে? থ্রি বডি সিস্টেম যদি হয় তাহলে কি হবে? তাহলে হবে একটা, দুটো, তিনটে যদি হয়, এটা এম ওয়ান, এটা এম টু, এটা এম থ্রি, এটা হচ্ছে আর ওয়ান টু, এটা হচ্ছে আর টু থ্রি, এটা হচ্ছে আর ওয়ান থ্রি। এটা জেনারেল এক্সপ্রেশনটা আমি বলে দিচ্ছি। হলো কি হলো? লে বাবা, এখানে ভালো করে দেখ, ইউ বলতে আমি যেটা বলতে চাইছি, ইউ হচ্ছে শক্তির পরিমাণ, স্থিতি শক্তির পরিমাণ। স্থিতি শক্তি ইজ নাথিং বাট ওয়ার্ক ডান। আরে যেটা এমজিএইচ করেছিল, সেই এমজিএইচটাও তো ডাব্লিউএ, এম ইন্টু জি ইন্টু এইচ। এম ইন্টু জিটা বল আর এইচটা হচ্ছে সরণ। তাহলে এমজিএইচটা কি? এমজিএইচটা তো ডাব্লিউএ। কিন্তু আমার তুই একটা জিনিস ভাব, যখন আমরা এমজিএইচ করেছিলাম, উচ্চতার সাথে সাথে জি এর মানটা কি একই হওয়া উচিত? মানে যদি মনে কর এটা পৃথিবী পৃষ্ঠ হয়, এখান থেকে এইখানে জি এর মান যায়, এখানেও কি জি এর মান একই হওয়া উচিত? নয় নিশ্চয়ই। তাহলে এখানে জি এর মান কি হওয়া উচিত? এখানে জি এর মান, এখানে জি এর মান আলাদা হওয়া উচিত, ভিন্ন হওয়া উচিত। কিন্তু আমি কি ধরে নিয়েছিলাম? এমজি বলের পরিমাণটা একই, এমজি ইন্টু এইচ করছিলাম। বুঝতে পেরেছো? এমজি ইন্টু এইচ করছিলাম। আমি এমজিটাকে কি ধরে নিচ্ছিলাম? এমজিটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছিলাম। আর এইচটাকে কি বলছিলাম? এইচটাকে কি বলছিলাম? সরণ। কিন্তু কি জিটা কি ধ্রুবক? স্মল জিটা কি ধ্রুবক বটে উচ্চতার সাথে সাথে? যেহেতু এইচটা ক্ষুদ্র, 2 মিটার উপরে তুলছি, 10 মিটার উপরে তুলছি, এইচ এর মানটার পরিবর্তন খুবই নগণ্য, মানে জি এর মানটার পরিবর্তন খুবই নগণ্য, তাই এমজি আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছিলাম। কিন্তু মহাকর্ষীয় বিভব শক্তির যদি সঠিক রাশিমালা আমি বলতে চাই, তাহলে সঠিক রাশিমালা হবে এটা, জি মাইনাস জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর ওয়ান টু। তার মানে কি হবে? পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে কি হবে? এটা মনে কর পৃথিবী পৃষ্ঠ, পৃথিবীর ভর হচ্ছে এম, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, এখান থেকে এইচ উচ্চতায়, এখানে ছোট এম ভরের বস্তু আছে। তাহলে এখানে স্থিতিশক্তি রাশিমালা কত হবে? মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এটাই হবে তো? এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটাই হবে তো? না হবে না? এটাই হবে। তাহলে এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটাই হচ্ছে স্থিতিশক্তির পরিমাণ উইথ দিস নেগেটিভ সাইন। এইটাই এমজিএইচ। কোথায়? এইটাই হচ্ছে ওই এমজিএইচ। বুঝতে পারছি? ইট ক্যান বি ম্যাথমেটিক্যালি প্রুভ অলসো। এটাকে জিওমেট্রিক্যালি আমি এটাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারি। এখানে এমজিএইচ হবে যদি এইচ এর মানটা ভেরি ভেরি লেস দেন আর হয়, যেখানে সেই ক্ষেত্রটা। বুঝতে পেরেছিস? তো এই স্থিতিশক্তি রাশিমালাটা তাইলে আমার ব্যবহার হবে না। যদি আমি 1000 কিলোমিটার উপরে উঠে যাই, তাহলে সেখানে আমি স্থিতিশক্তি এমজিএইচ লিখতে পারবো। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, যদি বললাম যে পৃথিবীর থেকে 1000 মিটার উচ্চতায় একটা ইমভরের বস্তুকে নিয়ে যাওয়া হলো, ছোট ইমভরের বস্তুকে, তাহলে ওর মহাকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ কত? তুই এমজিএইচ লিখতে পারবি? এম ইন্টু জি ইন্টু এইচ এর জায়গায় 1000 কিলোমিটার যদি উপরে ওঠানো হলো, তাহলে 1000 কিলোমিটার মানে কত? 10⁶ মিটার লিখতে পারবি? সেখানে তো জি পরিবর্তন, তাহলে তোকে সেখানে কি করতে হবে? সেখানে এই রাশিমালাটা করতে হবে। বুঝতে পেরেছিস তো? তাই এটা 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 ব্যবহার হবে, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মহাকর্ষীয় স্থিতিশক্তি রাশিমালা। টু বডি সিস্টেমের জন্য শুধুমাত্র মনে রাখবি, দুটো বস্তুর ক্ষেত্রে, দুটো বডির ক্ষেত্রে, বেশি বডির ক্ষেত্রে করার প্রয়োজন নেই। এরপরে লিখ এসকেপ ভেলোসিটি, মুক্তিবেগ। এসকেপ ভেলোসিটি, মুক্তিবেগ। মুক্তিবেগ, যে বেগ দিয়ে ছুটে দিলে বস্তুটা মুক্ত হয়ে যাবে।
মুক্ত মানে কি? চিরমুক্ত, চিরশুদ্ধ, চির আনন্দ স্বরূপ, স্বাধীন। তার মানে কোন দিকে? পৃথিবী পৃষ্ঠে এত জোরে ছুড়ে দিলি যে একদম চলে গেল হনুমানজির মতো। এত জোরে ছুড়ে দিলি, এইখান থেকে একটা এম ভরের বস্তুকে এইখান থেকে ছুড়ে দিলি, সব পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বেরিয়ে চলে গেল। এটা যদি হয় তাহলে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ ভি? এই ভি এর মানটা কত হয় জানো? এই ভি এর মানটা হয় কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পারবি ছুটতে? এবং এই রাশিমালাটা কত হয়? √2gm বাই √2gm বাই আর। ঠিক আছে, এই বেগের মান কত হয়? বেগের মানটা হচ্ছে √2gm বাই আর। এখানে দেখ, এই পৃথিবীর সারফেসে, আর্থ সারফেসে এর গতিশক্তি কত? না হাফ এমভি স্কয়ার। স্থিতিশক্তি কত? না -gmm ডিভাইডেড বাই আর। এবারে যখন ওটা পৃথিবীর ইন্টারপ্ল্যানেটারি স্পেস বলে, মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল পেরিয়ে যখন চলে গেছে, তখন ওর গতিশক্তি কত? 0, সর্বনিম্ন যে বেগ দিয়ে ছড়েছি। স্থিতিশক্তি কত? তাও 0, কারণ ওটা ইনফিনিটি দূরত্ব চলে গেছে, নিচটা ইনফিনিটি হয়ে যাবে, তার মানে 0। তাহলে ইন্টারপ্ল্যানেটারি স্পেসে এটার মোট শক্তি কত? এখানে আমি কি করলাম? শক্তির সংরক্ষণ সূত্র প্রয়োগ করলাম। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের মোট শক্তি, আর এটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে যাওয়ার পর কোন একটা অবস্থানের মোট শক্তি। তাহলে এখানে দেখো কি হবে? হাফ এমভি স্কয়ার সমান হচ্ছে কত? gmm ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে কি হলো? এম আর এম ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে ভি এর ভ্যালুটা বের করলে কত হবে? √2gm বাই আর। এটা হচ্ছে, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ এসকেপ ভেলোসিটি। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্রেশন অফ এসকেপ ভেলোসিটি। বোঝা গেছে তো? তাহলে এটা করে রাখবে, এটা ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট এখানে জায়গায় আমি একটা আলোচনা করছি, যেটা সে পৃথিবী মনে করো 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি ছোড়া হয়, তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল পেরিয়ে চলে যাবে। যদি আমি 11.2 কিলোমিটারের জায়গায় যদি 20 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়ি, তাহলে কি হবে? তাহলে ও চলে যাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে পড়ে, তারপরেও ওর বেগ কিছু অবশিষ্ট থাকবে। তারপরে যে বেগটা আমি 0 বলে 0 ধরে নিয়েছিলাম, সেটা 0, তারপরেও কিছুটা বেগ ওর অবশিষ্ট থাকবে। কতটা অবশিষ্ট থাকবে আমি ধরে নিচ্ছি কিছু একটা ভি ড্যাশ, সেটা ডিপেন্ড করবে কতটা বেগে ছুটছি। তাহলে আমি এটার এক্সপ্রেশন বের করতে চাইছি, তাহলে উই কনসিডার দিস ভেলোসিটি ইজ ভি ড্যাশ সাপোজ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি রাশিমালাটা কিভাবে এস্টাবলিশ করব? সেক্ষেত্রে আমি লিখতে পারি, যদি না বুঝতে পারিস বলবি, হাফ এম ভি ড্যাশ স্কয়ার সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার, যে বেগে ছোড়া হচ্ছে, -gmm ডিভাইডেড বাই আর। বোঝা গেছে? gmm ডিভাইডেড বাই আর। তাহলে কি হবে? এখানে এই এমটা কেটে গেল, তাই তো? তাহলে এখানে হাফটা যদি কেটে যায়, তাহলে ভি ড্যাশ স্কয়ার সমান হচ্ছে ভি স্কয়ার -2gm বাই আর। বোঝা গেছে? হাফটা কেটে দিচ্ছি, 2 দিয়ে গুণ করছি বোথ সাইডকে। তাহলে দেখ, এটা মানেই তো এসকেপ ভেলোসিটি, মানে স্কয়ার অফ এসকেপ ভেলোসিটি। এটা মানে তো ভি এসকেপ ভেলোসিটি, ভি লিখছি, তার মানে এটাই তো ভি স্কয়ার, এটাই তো ভি স্কয়ার। তাহলে এটা কি লিখতে পারি? ভি ড্যাশ স্কয়ার সমান হচ্ছে ভি স্কয়ার ভি স্কয়ার। বোঝা গেছে? তার মানে ভি ড্যাশ সমান কি হয়ে গেল? ভি ড্যাশ সমান হচ্ছে √ভি স্কয়ার ভি। ঠিক আছে, এরপরে যদি প্রশ্ন এরকম থাকে যে আমি n গুণ বেগে ছুটছি, তাহলে কি হবে? ভি সমান আমি কি লিখবো? এনভি যদি বসাই, তাহলে আমি একটু স্টেপ জাম্প করে ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা একটু মনে মনে ক্যালকুলেশনটা করে নাও। কত হবে? n স্কয়ার মাইনাস, এখানে কি হবে? এটা এনভি তার হোল স্কয়ার। তাহলে কি হবে? এটা ভিটা কমন নিলে √n স্কয়ার মাইনাস। ইজ ইট ক্লিয়ার অর নট? ঠিক আছে, এবারে যদি মনে কর তখন বললো যে কোন একটি গ্রহের মুক্তি বেগ হচ্ছে 6.5 কিলোমিটার পার সেকেন্ড,
ওই পৃষ্ঠ থেকে কোনো একটি বস্তুকে তার মুক্তিবেগের দ্বিগুণ বেগ দিয়ে যদি ছোড়া হয়, তাহলে ওই গ্রহের মধ্যাকর্ষণ শক্তির পেরিয়ে যাওয়ার পর বস্তুটির অবশিষ্ট বেগের মান নির্ণয় করো। তাহলে কি করব? 6.5 ইন্টু রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস 1, রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে 3। তাহলে 6.5 ইন্টু 3, 6.5 ইন্টু 3, 6.5 ইন্টু 3 মানে 6 3 18 19, 19.5 রুট 3, সরি কোথায় কত বেশি, রুট 3, ঠিক আছে, মানে 1.7, তাই তো? না কত হয়? যাই হোক 1.7 পর্যন্ত। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস তো? ঠিক আছে। আর মুক্তিবেগের থেকে যদি কম বেগে ছোড়া হয় তাহলে কি হবে? মুক্তিবেগের থেকে যদি কম বেগে ছোড়া হয় তাহলে কি হবে? নিচের দিকে তো পড়ে যাবে। কতটা উচ্চতায় উঠবে যদি প্রশ্ন করে? কতটা উচ্চতায় উঠবে? এই জায়গায় মোট শক্তি কত? হাফ অফ mv স্কয়ার মাইনাস gmm বাই r ইজ ইকুয়াল টু কি হবে? gmm ডিভাইডেড বাই r প্লাস h। h উচ্চতায় উঠবে ধরে নেব, দেন উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ h ফ্রম দিস এক্সপ্রেশন। বুঝতে পেরেছিস? তো ওটার জেনারেল ফর্ম আমি বের করছি, অত মুখস্থও রাখতে পারবি নি, কিভাবে বের করা হচ্ছে এই স্টেপটা মনে রাখলেই চলবে। এইটা মনে বললাম, এইটা থাকতে পারে, এটা জেনারেল কোশ্চেনই থাকতে পারে যে কোনো একটা গ্রহের মুক্তিবেগ যদি v ও ওই গ্রহ থেকে ওই গ্রহের পৃষ্ঠ থেকে কোনো একটি বস্তুকে n গুণ বেগে যদি ছোড়া হয়, তাহলে ওই গ্রহের মধ্যাকর্ষণ শক্তি প্রেরণার পর বেগ কত হবে, অপশন দিয়ে দেবে কিরকম করে। ঠিক আছে? তাহলে এটা যদি মনে রাখতে পারিস, এটা মনে রাখবি, লিখে রাখ, আর ওটা করার দরকার নেই। ঠিক আছে? বোঝা গেছে তো?